দেওয়ানি মামলা মানেই কি ২০ বছরের কান্না? নাকি সঠিক কৌশল জানলে ১-২ বছরের মধ্যেই মামলার রায় পাওয়া যায়? ২০২৫ সালে দেওয়ানি কার্যবিধি আইন বা সিপিসি সংশোধনের ফলে মামলার গতি পরিবর্তিত হয়েছে। এতদিন যারা আদালতের বারান্দায় ঘুরছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে পারে গেম চেঞ্জার। আজকে আমি আপনাদেরকে এমন কিছু টেকনিক দেখিয়ে দিব যার মাধ্যমে আপনাদের দীর্ঘদিন হলো বিচারাধীন মামলা দ্রুত শেষ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। একটি দেওয়ানি মামলা দ্রুত শেষ করতে হলে আপনাদেরকে প্রথমেই জানতে হবে যে একটি দেওয়ানি মামলা কি কি ধাপে পরিচালিত হয়। তো চলুন আমরা একটি দেওয়ানি মামলার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করি। প্রথমত হলো আরজি দাখিল। একটি দেওয়ানি মামলা শুরুই হয় আরজি দাখিলের মাধ্যমে। ২০২৫ সালের সংশোধনীর মাধ্যমে একটি দেওয়ানি মোকদ্দমার আরজিতে বাদীর মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। কেননা মনে রাখবেন যে ভুয়া বাদী দেখিয়ে বা ভুয়া বাদী সাজিয়ে দেওয়ানি মোকদ্দমা দায়ের করে ভূমি মালিকদের নানাভাবে হয়রানি করা হয়ে থাকে। দ্বিতীয় ধাপটি হচ্ছে সমন জারি। এখানেই একটি দেওয়ানি মামলার সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। সমন জারি বলতে বোঝানো হয়েছে যে বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের হয়েছে। পূর্বে জারিকারক কবে সমন জারি করবে তার জন্য অপেক্ষা করতে হতো। বর্তমান আইন অনুযায়ী হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমেও একটি সমন জারি করার বিধান চালু করা হয়েছে। এর পরের ধাপটি হচ্ছে লিখিত জবাব দাখিল। বিবাদী মামলা সম্পর্কে অবহিত হবার পরে বিবাদীকে বিজ্ঞ আদালতে হাজির হয়ে মামলার একটি লিখিত জবাব দাখিল করতে হয়। এর পরের ধাপটি হচ্ছে এডিআর বা মধ্যস্থতা। এডিআর কে আপনারা অবহেলা করবেন না। বিচারক একটি মামলার বিচার শুরুর পূর্বেই বাদী এবং বিবাদীকে মধ্যস্থতার একটি সুযোগ প্রদান করে। এখানে যদি পক্ষদ্বয়ের মধ্যে মিটমাট হয়ে যায় তবে একটি দেওয়ানি মামলা এখানেই শেষ হয়ে যেতে পারে। এর পরের ধাপটি হচ্ছে ইস্যু গঠন। যদি উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য বিজ্ঞ আদালত তারিখ নির্ধারণ করার পরেও বাদী এবং বিবাদীর মধ্যে যদি কোনো ধরনের মধ্যস্থতা না হয় সেক্ষেত্রে বিজ্ঞ আদালত একটি মামলার ইস্যু গঠন করবেন, অর্থাৎ কোন কোন বিষয়ের উপরে একটি দেওয়ানি মামলার বিচার কার্য পরিচালিত হবে তার একটি ইস্যু ফ্রেম করবেন, অর্থাৎ বিরোধের মূল পয়েন্টগুলো ঠিক করবেন। এর পরের ধাপটি হচ্ছে চূড়ান্ত শুনানি বা হিয়ারিং। এখানেই হয় সাক্ষী ও প্রমাণের খেলা। এই স্টেজে বাদী এবং বিবাদী উভয়কেই তাদের সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে হয়। সাক্ষীর বাহিরেও বাদী এবং বিবাদীকে তাদের দাবির সমর্থনে প্রয়োজনীয় যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো বিজ্ঞ আদালতে এই স্টেজেই দাখিল করতে হয়। পূর্বে বাদীকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিজ্ঞ আদালতে সাক্ষী প্রদান করতে হতো। বর্তমানে এফিডেভিটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সাক্ষী জমা প্রদান করা যায়। এক্ষেত্রে মনে রাখবেন সাক্ষী এফিডেভিটের মাধ্যমে জমা প্রদান করা গেলেও সাক্ষীকে অবশ্যই অপর পক্ষের আইনজীবীর জেরার সম্মুখীন হতে হবে বিজ্ঞ আদালতে সশরীরে দাঁড়িয়ে। বাদী এবং বিবাদীর সাক্ষী শেষ হবার পরের ধাপটি হচ্ছে যুক্তিতর্ক। যুক্তিতর্কের স্টেজে বাদী এবং বিবাদীকে তাদের মামলা প্রমাণের সাপেক্ষে বিজ্ঞ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করতে হয়। বিজ্ঞ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করার পর বিজ্ঞ আদালত রায় বা ডিক্রির জন্য তারিখ নির্ধারণ করেন। তো এই সকল ধাপেই একটি দেওয়ানি মামলা পরিচালিত হয়ে থাকে। তো আমরা এতক্ষণ দেখলাম যে একটি দেওয়ানি মামলা কি কি ধাপে পরিচালিত হয়ে থাকে। তো চলুন আমরা এখন দেখি যে একটি সিভিল মামলা বা একটি দেওয়ানি মামলা কিভাবে দ্রুততম সময়ে নিষ্পত্তি করা যায়। প্রথমত ডিজিটালি সমন জারি। আদালতের জারিকারকের উপর নির্ভর না করে আপনারা ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিবাদী বরাবরে একটি মামলার সমন জারি করতে পারেন। এক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে আপনারা ডিজিটালি মামলার সমন জারি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে অহেতুক সময়ের আবেদনের বিরোধিতা করা বা টাইম পিটিশনের বিরোধিতা করা। বাদীপক্ষে আপনারা একটি দেওয়ানি মামলার বিভিন্ন ধাপে কখনোই সময়ের আবেদন করবেন না। বিবাদী পক্ষ যদি কোনো ধাপে সময়ের আবেদন করে তবে আপনারা সেটি কঠোরভাবে বিরোধিতা করুন। বিবাদী পক্ষ বারবার সময়ের আবেদন করলে আপনার আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে বিবাদীর কস দাখিলের নির্দেশনার প্রার্থনা করুন। বারবার যদি বিবাদী বিজ্ঞ আদালতে কস দাখিল করে সেক্ষেত্রে বিবাদীরাও বারবার সময়ের আবেদন করা হতে বিরত থাকবে। বিবাদী পক্ষ বারবার সময়ের আবেদন না করলে আপনার একটি মামলা দ্রুত গতিতে নিষ্পত্তি হবে। এরপরে একটি দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আপনাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে দলিলাদি ও সাক্ষী রেডি রাখা। বেশিরভাগ দেওয়ানি মামলা দেরিতে নিষ্পত্তি হয় সময় মতো সাক্ষী প্রদান না করার কারণে। মামলার চূড়ান্ত শুনানির সময় যদি বিজ্ঞ আদালতে সাক্ষী ঠিকভাবে হাজিরা না প্রদান করে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত একটি দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারে না। মামলার চূড়ান্ত শুনানির আগেই আপনার সাক্ষীর জবানবন্দির এফিডেভিট প্রস্তুত করে রাখুন।
নির্ধারিত তারিখে অবশ্যই বিজ্ঞ আদালতে আপনার সাক্ষীর জবানবন্দি দাখিল করুন। এছাড়াও সাক্ষীকে জেরার জন্য যে দিনগুলো নির্ধারিত হবে সে সকল তারিখে অবশ্যই আপনি আপনার সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থিত করবেন। এরপর বিবাদী যদি বিজ্ঞ আদালতে কোনো সাক্ষী প্রদান করে সেক্ষেত্রে আপনার আইনজীবীর মাধ্যমে বিবাদীর সাক্ষীকেও অতি দ্রুত জেরা করুন। বিবাদীর সাক্ষীকে জেরা করার ক্ষেত্রেও আপনারা অবশ্যই সময়ের আবেদন প্রদান করা হতে বিরত থাকবেন। তো এই সকল প্রক্রিয়ায় একটি দেওয়ানি মামলা আপনারা দ্রুত নিষ্পত্তি করতে পারবেন। তো এখন মনে রাখবেন যে বিবাদী পক্ষ আপনাদের দেওয়ানি মামলাটি দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের দরখাস্ত বিজ্ঞ আদালতে দাখিল করবে। আপনারা সে সকল দরখাস্তের কপি সংগ্রহ করে যথাসময়ে সে সকল দরখাস্তে আপত্তি জানাবেন। মনে রাখবেন যে সে সকল দরখাস্ত যদি বিজ্ঞ আদালত কর্তৃক নামঞ্জুর হয়, বিবাদী পক্ষ সে সকল নামঞ্জুরের আদেশের কপি নিয়ে উচ্চ আদালতে আপিল দায়েরের মাধ্যমে অথবা রিভিশন দায়েরের মাধ্যমে একটি দেওয়ানি মামলা দীর্ঘদিন ধরে ঝুলে রাখার চেষ্টা করবে। মনে রাখবেন যে আপনার দায়েরকৃত মামলায় যদি বিবাদী পক্ষ কোনো ধরনের আপিল বা রিভিশন দায়ের করে, আপনারা আইনজীবীর মাধ্যমে যথাসময়ে সে সকল আপিল ও রিভিশন নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মনে রাখবেন যে একটি দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই প্রয়োজনীয়। আপনি যদি একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে বসে থাকেন সেক্ষেত্রে বছরের পর বছর একটি দেওয়ানি মামলা ঝুলে থাকবে। একটি দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য বিজ্ঞ আদালতে প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই আপনারা গ্রহণ করবেন। একটি দেওয়ানি মামলা বিচারাধীন থাকা অবস্থায় আপনারা কোনো ধাপকে কখনোই অবহেলা করবেন না। তো এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।